সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 10 দিনের ছুটিতে উচ্ছ্বসিত কর্মজীবীরা। ঈদ করতে ঘরমুখ মানুষ, বাসে অতিরিক্ত ভাড়ার অভিযোগ। শেখ মুজিব ও জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার খেতাব থাকছে, গণমাধ্যমে ভুল তথ্যে সরকারের ক্ষোভ। অনলাইন জুয়ায় জড়িয়ে নিঃস্ব হচ্ছে বহু পরিবার, রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার দাবি। ঈদের আগে বুধবার শেষ অফিস করলেন কর্মজীবীরা। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এই ছুটিতে গ্রামেই ফিরতে শুরু করেছেন মানুষজন। বাস, ট্রেন কিংবা লঞ্চে বেড়েছে যাত্রী চাপ। ঢাকায় বিভিন্ন বাস স্ট্যান্ডে টিকিটের জন্য অনেককে অপেক্ষা করতে দেখা গেছে। যারা আগাম টিকিট কেটেছেন তারা অপেক্ষা করছেন বাসের জন্য, তবে অনেকেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। অফিস শেষ করে তারপর বের হয়েছি, যেহেতু আজকে লাস্ট ওয়ার্কিং ডে ছিল। তো যেটা হয়েছে একসাথে সবাই বের হয়েছে, এখানে দেখেন কম্প্যাক্ট হয়ে গিয়েছে। কাউন্টার মনে হয় কম, এসির জন্য আরেকটা কাউন্টার যদি হতো তাহলে মনে হয় আরও মানুষ সহজেই মনে করেন টিকিটটা ভোগান্তিটা কম হতো আর কি। তো আজকে শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী নাকি এখানে পরিদর্শন করে গিয়েছে, সেক্ষেত্রে বাড়তি ভাড়ার কোনো প্রশ্ন আসে না, তো নর্মাল ভাড়াটাই নিচ্ছে আর কি। ভাড়া নেই 500 টিকিটের তুলে তাদের বকশিস হিসেবে 200 টাকা দাবি করে। সে বকশিস যদি না দেয় 200 হিসেবে, তাহলে সারা টিকিটটা দিতে যাচ্ছে না। এখানে শুধু একটাই বাস তো ইউনাইটেড, এরাই শুধু ব্যবসাটা করে। এখানে যদি আরো অন্য 2-4টা বাস থাকতো তাহলে আমাদের এত ভোগান্তি হতো না। আগে গাড়ি ছিল 70টার মতো, এখন হচ্ছে 81টা, কিন্তু রাস্তায় জ্যামের কারণে আমরা গাড়িগুলো ঠিকমতো আসতে পারতেছি না। ঈদ যাত্রার খবর জানাতে এখন গাবতলী বাস স্ট্যান্ড ও ধোলাই পাড় থেকে যুক্ত রয়েছেন সহকর্মীরা। প্রথমেই যাব গাবতলীতে, সেখানে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা, আপনি তো সন্ধ্যায় আমাকে মহাখালী বাস স্ট্যান্ডের খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে গাবতলীতে রয়েছেন। কি পরিস্থিতি জানাবেন? সেখানে দিনভরই তো আজ যাত্রীর বেশ চাপ ছিল, আর এখানে কি বেশি ভাড়া আদায়ের কোনো অভিযোগ পেয়েছেন এখন পর্যন্ত? দোলা একেবারে যথার্থই বলেছেন। ঠিক মহাখালীর মতো এখানেও কিন্তু বাড়তি যে ভাড়ার অভিযোগ, সেই ভাড়ার অভিযোগটি রয়েছে। এবং পাশাপাশি আমি যদি আপনাকে আমার পেছনের চিত্রটি একটু দেখাই, এই অফিস শেষ হয়ে যাওয়ার পরপরই যে বাস কাউন্টারগুলোতে যে ভিড়, সেই ভিড় কিন্তু গাবতলীতেও রয়েছে। এবং এই ভিড়ের পাশাপাশি কিন্তু এখানে টিকিট না পাওয়ার যে অভিযোগ, সেই টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে। অনেকেই অপেক্ষায় রয়েছেন কখন তারা কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পাবেন। আবার পাশাপাশি কিন্তু খুলনাগামী এবং কুষ্টিয়াগামী, রাজশাহীগামী যে গাড়িগুলো ছেড়ে যাচ্ছে গাবতলী থেকে, সেই গাড়িগুলোতে কিন্তু বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। এবং নন এসি এবং এসি দুটোতেই কিন্তু আলাদা আলাদা যে ভাড়ার কথা বলা হয়েছে, সেই ভাড়ার থেকে ঠিক দ্বিগুণ টাকা বেশি নেওয়া হচ্ছে। এবং এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসলে সেই অভিযোগটাই করছেন। আবার পাশাপাশি কিন্তু ঠিক সঠিক সময়ে গাড়িটা ছেড়ে না যাওয়ার যে অভিযোগ, আমরা এখানে এসে অনেকের সাথে কথা বলেছি। ঠিক কুষ্টিয়াগামী যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু 10টায় শিডিউল টাইম দেওয়া ছিল যে 10টায় গাড়িটা ছেড়ে যাবে। সেই শিডিউল টাইম অনুযায়ী কিন্তু গাবতলীতে এখনও কুষ্টিয়ার যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু এখনও অপেক্ষায় রয়েছেন যে কখন আসলে তাদের গাড়িটি আসবেন। ঠিক এভাবেই কিন্তু ঠিক একটু অনিয়মের যে চিত্রটা আমরা আসলে বরাবরই দেখতে পাই, সেই অনিয়মের চিত্রটাই রয়েছে। আবার এই অনিয়মের মধ্যে দিয়েই কিন্তু এই গভীর রাত এই পর্যন্ত কিন্তু অনেকেই বসে আছেন, অপেক্ষা করছেন যে কখন আসলে তারা বাসায় যাবেন বা তাদের কাঙ্ক্ষিত যে পরিবার, সেই পরিবারের সাথে ঈদ উদযাপনের যে বিষয়টি, সেই বিষয়টি আসলে এই অপেক্ষা বা এই বাড়তি ভাড়া, এই সব কিছুকেই কিন্তু ম্লান করে দিচ্ছে। পাশাপাশি এখানে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি একটু সঠিকভাবে তদারকি করে তাহলে এই যে বাড়তি ভাড়ার যে জায়গাটি, সেই জায়গাটি আসলে থাকবে না। দোলা, আমার কাছে গাবতলী থেকে এই সর্বশেষ থাকলেও আমাদের ধোলাইপাড়ে আর এক সহকর্মী রয়েছে সোহাগ। আমরা ধোলাইপাড়ের সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হব সোহাগের সাথে। আপনি জানেন যে আসলে গতকাল মুসলমানদের সবচেয়ে বড় অর্থাৎ কোরবানি। আপনি জানেন যে টানা 10 দিনের ছুটি পেয়েছে এই চাকরিজীবী বা ব্যবসায়ীরা। সেই কারণে তারা আজ ছিল হচ্ছে শেষ কর্মদিবস, যার ফলে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।
আমরা রাত 8টা নাগাদ কিন্তু দেখেছি যে হানিফ লেওর যে ফ্লাইওভারটি রয়েছে সেটি কিন্তু পুরোপুরি কিন্তু জ্যামে আটকা রয়েছে, কারণ প্রচন্ড ভাবে যানবাহনের চাপ বেড়েছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ধুলাইপাড় নামক একটি স্থান। এইটি হচ্ছে ঢাকা থেকে যে মাওয়া এক্সপ্রেস হয়ে দক্ষিণবঙ্গের যে 21টি জেলায় মানুষ চলাফেরা করে সেটি কিন্তু এই সড়ক দিয়ে চলাফেরা করে। তো আপনি বুঝতে পারছেন যে এই একটি সড়কের উপর কতটা চাপ, তার ভিতরে যদি পড়ে 10 দিনের ছুটি, অর্থাৎ মানুষ যেতে হবে নারের টানে তার প্রিয়জনের কাছে, ভাগাভাগি করবে ঈদ এবং এই কোরবানির ঈদ, পশু কোরবানি দিবে, তারপরে হচ্ছে পশু কোরবানির যে আত্মীয় স্বজনের মাঝে যে এই মাংস ভাগাভাগি, এগুলো সব কিছু মেলবন্ধনের সৃষ্টি করেই কিন্তু নগর থেকে মানুষ তাদের গন্তব্য অর্থাৎ তাদের গ্রামের বাড়ি কিন্তু ছুটে চলছে। তো আপনি যেটা বলছিলেন সত্যিকাকে যে আসলে অতিরিক্ত ভাড়া বা টিকিটের দাম, আমরা জানি, আপনি জানেন যে প্রতি বছর হয় তখন কিন্তু আপনার এই একটু দাম সবকিছু বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ, এটা কিন্তু আমরা দেখেছি। আর আইন শৃঙ্খলা বাহিনী যদি বলেন তাহলে বলবো যে আসলে এই সড়কে আমার পিছনে কিন্তু একটি সেনাবাহিনীর গাড়ি রয়েছে, তারা আইন শৃঙ্খলা রক্ষার্থে রয়েছে এবং আমরা বিভিন্ন স্পটে কিন্তু দেখেছি যে পুলিশ বা র্যাব বিভিন্ন জায়গায় যে সমস্ত জায়গাগুলো আসলে চিন্তায় ডাকাতি করার সম্ভাবনা থাকে সে সমস্ত জায়গায় কিন্তু তারা পাহারা দিচ্ছে। এই ছিল সর্বশেষ আমার কাছে তথ্য। এই যাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এবং ধোলাইপাড় থেকে আমার সাথে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ এবং সোহাগ আহমেদ। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় এই রুটে ঈদযাত্রায় যানজটের আশঙ্কা করছেন ঘরমুখো মানুষ। তবে যাত্রা নির্বিঘ্ন করতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। একই অবস্থা উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কের, এই পথেও ভোগান্তির শঙ্কা রয়েছে। এই চিত্র নবীনগর চন্দ্রা টঙ্গী আশুলিয়া ডিইপিজেড সড়কের। ঢাকা বিমানবন্দর থেকে ডিইপিজেড পর্যন্ত চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। স্বাভাবিক সময়েই যানজটের বিড়ম্বনায় পড়তে হয়, তার ওপর জলাবদ্ধতা ও খানাখন্দে যোগ হয়েছে বাড়তি ভোগান্তি। এ অবস্থায় ঈদে কোরবানির পশুবাহী ট্রাক আর একই সাথে যাত্রীর চাপ বাড়লে ভয়াবহ আকার ধারণ করবে যানজট। বাড়ি ফেরা মানুষেরা পড়বে চরম ভোগান্তিতে। অনয় রোড হয়ে গেছে, চাপা রোড, গাড়ি বিস্তুর গাড়ি, যেখানে আসতে সময় লাগে 10 মিনিট সেখানে সময় লাগতেছে 1 ঘন্টা। রাস্তা বড় বড় ভাঙ্গা গ্যাপ, এটা মেরামত হইতেছে না, এই জন্য যানজটটা লাগে। আর যে পরিমাণ গাড়ি চলে সেই পরিমাণ হিসেবে রাস্তা হয় নাই। সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে হাইওয়ে পুলিশ। রেগুলার যে সক্ষমতা ফোর্সের, এই ছাড়াও অতিরিক্ত আরও অনেক ফোর্স আমরা ডেপ্লয় করেছি যাতে গাড়ির চাকা যাতে কোথাও বন্ধ না হয়। উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণের 22টি জেলার যানবাহন চলাচল করে। মহাসড়কের হাটিকুমরুল চত্বর এলাকার ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ এবং হাটিকুমরুল থেকে চন্দ্রাই কোনা পর্যন্ত 37 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উত্তীর্ণ করার কাজ শেষ না হওয়ায় কিছু কিছু পয়েন্টে ভোগান্তির আশঙ্কা রয়েছে। একসাথে গার্মেন্টস এবং সরকারি ছুটি একদিনে হয়, এই কারণে গাড়ির চাপও হয়, যাত্রীর চাপও হয়। যানজট মুক্ত রাস্তা চাই। সাহেবগঞ্জ পরে একটা ব্রিজ ফ্লাইওভার, ওখানে মনে করেন রাস্তা এখনো ঠিক না, এক জায়গায় উঁচা এক জায়গায় দোপা, মানে ব্রিজটা নামতে অটো ভ্যান সিএনজি সবাই এই বাসের রাস্তা দিয়ে চলে, অ্যাক্সিডেন্টের জন্য বেশি হয়। হাইওয়ে পুলিশ জানিয়েছে গত বছরের তুলনায় এ বছর মহাসড়কের অবস্থা ভালো। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে বাড়তি ব্যবস্থা। বগুড়া হতে সিরাজগঞ্জ হতে বগুড়া পর্যন্ত যে সড়কের কাজগুলো, এগুলো ঈদের আগে আশা করতেছি যে কিছু কাজ সংস্কারের কাজ চলতেছে, এগুলো সম্পন্ন হয়ে গেলে সম্মানিত যাত্রীগণ একটি সুন্দর একটা ঈদ উদযাপন করতে পারে। তিনি জানান ঈদে বাড়ি ফেরা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। এবার হারপিক নিবেদিত কোরবানির হাটের খবর। ঈদকে ঘিরে মুখে মুখে এখন আলোচনা কোরবানির পশু ঘিরে। রাজধানীতে বসেছে বেশ কয়েকটি হাট। এরই মধ্যে এসব হাটে অসংখ্য পশু উঠলেও ক্রেতা উপস্থিতি কিছুটা কম। বড় গরু উঠলেও সেগুলোর দামও চড়া।
এর নাম সাদাবাবু। বিক্রেতার দাবি ওজন অন্তত 1000 কেজি, বয়স প্রায় 4 বছর। রাজধানীর শনিয়াখড়া কোরবানির পশুর হাটে বিক্রির জন্য ফরিদপুর থেকে নিয়ে আসা হয়েছে, তবে মিলছে না কাঙ্ক্ষিত দাম। দাম চেয়েছি 15 লক্ষ টাকা। তো আমার এই গরুটার দাম হচ্ছে, কিন্তু কি তারা আসছে, কিন্তু দাম বলতেছে, কিন্তু আমার আইডিয়া মতো হচ্ছে না। একই হাটে উঠেছে লাল বাহাদুর। বিক্রেতা এর দাম চাইছেন 10 লাখ টাকা। আশা করা যায় যে দাম একটু বাড়তে পারে আর কি, এখন তো বেচাকেনা খুব একটা শুরু হয় নাই। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে স্থায়ী হাটের সংখ্যা 11টি। এর মধ্যে শনিয়াখড়ার ধনিয়া কলেজ মাঠের হাটটি শুরু থেকেই বেশ জমজমাট। অনেকেই পশু দেখছেন, কেউ বা কিনছেন। ক্রেতার যে চাহিদাটা আছে, দামটা যে একটা সাবার গরুর দাম হবে, ওই দামটা বলার পরও হেরা আসলে ওই নামতেছে না। এবার দাম মোটামুটি আছে, ভালোই আছে। এখন তো ওনারাও ঘুরতেছে, আমরাও ঘুরতেছি। যে গরুর দাম আছে আপনার 2,20,000 টাকা করে, 3 লাখ টাকা। না এখনো কিনি নাই, আব্বুর সাথে রাত্রে বার হবো। সরকারের কঠোর নির্দেশনা থাকলেও দেখা যায় হাটের সীমানা ছাড়িয়ে গিয়েছে কোরবানির পশুতে। এতে কিছুটা ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেন ইজারাদার। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধনের ফলে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা মুক্তিযোদ্ধা খেতাব থেকে বাদ পড়ছেন না। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। এদিকে ভুল সংবাদ প্রকাশকারীদের সংশোধনী দিয়ে দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয় মঙ্গলবার রাতে। সংশোধিত এই অধ্যাদেশকে ভিত্তি করে শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে সংবাদ প্রকাশ হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় ওঠে। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী মুক্তিযুদ্ধকালীন প্রবাসী মুজিবনগর সরকারের সঙ্গে সম্পৃক্ত সব জাতীয় পরিষদের সদস্য ও প্রাদেশিক পরিষদের সদস্য যারা পরে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন, এখন থেকে তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। এ কারণেই প্রশ্ন ওঠে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও AHM কামারুজ্জামান সহ 1970 সালে নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদ কি এবার মুক্তিযোদ্ধা খেতাবটা হারাচ্ছেন? আমরা যাচাই বাছাইতে যখন যাব তখন একটা ইন্ডেমনিটি সরকারের দেওয়ার ইচ্ছা আছে। যারা মুক্তিযোদ্ধা হয়েও যারা মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন তারা যেন চলে যান। ইতিমধ্যে অনেকে অনেক কোনো পরিসংখ্যানগত বিষয় না নিয়েও নানা রকমের সংবাদ ছাপাচ্ছে, এতজন মুক্তিযোদ্ধা ভুয়া আছে। উপদেষ্টা জানান, বিগত দিনে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী সহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকৌশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের পক্ষে দায়িত্ব পালনকারী সকল বাংলাদেশি সাংবাদিক, এমনকি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দেরকেও বীর মুক্তিযোদ্ধা খেতাব দেওয়া হয়েছিল। এবার মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন এনে সহযোগিতার জন্য নতুন 5টি শ্রেণী নির্ধারণ করা হয়েছে। গণমাধ্যমের খবরে উষ্মা প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার সংবাদ সম্মেলনে জানানো হয়, অধ্যাদেশ নিয়ে সমকাল, যুগান্তর, ইত্তেফাক সহ বেশ কয়েকটি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। কখনোই কাউকে এইরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এ সময় তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সংবাদ মাধ্যমে স্বাধীনতার প্রতি উদার। যারা ভুল সংবাদ প্রকাশ করেছেন তাদেরকে সংশোধনী দিয়ে পাঠকের কাছে দুঃখ প্রকাশ করার আহ্বান জানান তিনি। তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন। শিমুল বাশার, দীপ্ত সংবাদ, ঢাকা। অনলাইন জুয়ায় লগ্নি করতে কেউ কেউ বিক্রি করেছেন জমি জমা, এমনকি বসত বাড়িও। চোখের সামনে বহু পরিবারকে নিঃস্ব হতে দেখলেও জুয়ারিদের সংখ্যা দিন দিন বাড়ছে। সচেতনতার পাশাপাশি এসব অনলাইন বেটিংয়ের রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। অনলাইন জুয়ার ভয়াল থাবা নিয়ে 3 পর্বের প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ওয়ার্ল্ড ওয়াইড যেসব অ্যাড ফার্ম আছে ওখানে অ্যাডগুলো আমাদের সাবমিট করলে, গুডসগুলো সাবমিট করলে আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট দেওয়া হবে।
এটা দিয়ে তারা ফার্স্টে শুরু করে। ফার্স্টে তারা আমাকে সামান্য কিছু ইনভেস্টের থেকে দেখা যাচ্ছে গিয়ে আমাকে আস্তে আস্তে বড় ইনভেস্টের দিকে নিয়ে গেল। ইজি পোস্ট নামের অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এই ব্যক্তি রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা। তিনি জানান, প্রথমে মোবাইলে SMS দিয়ে অফার দেন রিয়া ইসলাম নামের এক নারী। পরে ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েন তিনি। এই ভুক্তভোগী দীপ্ত টিভির সাথে কথা বলার সময় ফোন আসে সেই রিয়া ইসলামের। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আগের ওয়েবসাইটটাতে ঢুকতে পারতাছি না, এখন কি এটা চেঞ্জ হয়েছে আপনাদের ওয়েবসাইটটা? না, ওয়েবসাইট চেঞ্জ হয়নি, ওয়েবসাইট একই আছে। আমাদের ওয়েবসাইটে আপডেট হয়েছে তো, যার কারণে আমি পাঠিয়ে দিচ্ছি এখনই। তো 3 বার হওয়ার পরে যে আমার সার্টেন অ্যামাউন্ট 4,85,000, এখন কি আমার 4,85,000 টাকা ঢুকানো লাগবে? হ্যাঁ, আপনি কাস্টমার সার্ভিসে নক দেন, নক দিলে ওনারা আপনাকে আগের মতো করে গাইড করবে, একটা নাম্বার দেবে, সেই নাম্বারে ট্রানজেকশন করে সার্ভিসে পাঠিয়ে দেবেন। খিলগাঁওয়ের এই ভুক্তভোগীর আশা তার মতো আর কেউ যেন অনলাইন জুয়ার ফাঁদে না পড়েন। এরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন জনের নামে করে রাখছে। অনলাইনে টাকা ইনভেস্ট করে আপনি টাকা করতে হবে না, এটা একদম ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। এই ধরনের ফাঁদে পা দিবেন না কোনো। সিআইডি বলছে, এমন অনেক মামলা নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে দেখা যায় জুয়ার অ্যাপস ব্যবহারকারী টাকা দেয় লোকাল এজেন্টকে, তার হাত ধরে টাকা পৌঁছায় মাস্টার এজেন্ট হয়ে সুপার এজেন্ট এবং পরে পাচার হয় দেশের বাইরে সুপার অ্যাডমিনের কাছে। সহজে খুব বড় বা মোটা অঙ্কের অর্থ উপার্জনের আশায় প্রথমে প্ররোচিত হয়ে এই ফাঁদে পা দেয় এবং পরবর্তীতে কিন্তু এটি একটি আসক্তির পর্যায়ে চলে যায়। তো তারা সহ এটি যারা পরিচালিত করে তাদেরকেও আইনি আওতায় নিয়ে আসার জন্য আমরা সারা দেশব্যাপী কাজ করছি। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন জুয়ার সাথে দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠী জড়িত। এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামা উচিত। অনলাইন বেটিং এখন একটা আসলে মরণব্যাধি হয়ে দাঁড়াইছে। যুব সমাজের যে এঙ্গেজমেন্ট এবং তাদের অধপতন ড্রাগ দিয়ে হয়েছে। এই অনলাইন বেটিং অ্যানাদার ড্রাগ। এটা সমাজকে আরও দ্রুত এবং বর্ধনশীলভাবে এটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। অনলাইন মনিটরিং সেলের মাধ্যমে এইসব ভুইফোর টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজ যারা মানুষকে নৃশংস করে ফেলছে এবং কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে এটি আসলে সমাধান করতে হবে। অনেক পরিবারে এখন চাপা কান্না ও ক্ষোভ বাইরে প্রকাশ করতে পারেন না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে হতাশ অভিভাবকরা। খেটে খাওয়া মানুষগুলো রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে কিছু আয় করে জুয়ার আসরে সর্বশান্ত হয়ে খালি হাতে ফেরেন বাসায়। এমন বাস্তবতায় অনলাইন জুয়ার ভয়াল থাবা থেকে যুবকদের রক্ষায় রাষ্ট্রকেই উদ্যোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের মধ্য দিয়ে রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর প্রতিষ্ঠায় ঢাকা কাজ করছিল, কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয় বলে জানিয়েছেন বিশ্ব সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, যে কোনো ধরনের আন্তঃসীমান্ত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ ও সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তার উদ্যোগকে জাতিসংঘ স্বাগত জানায়। তবে এ ধরনের কোনো মানবিক করিডোর নেই এবং তা নিয়ে আলোচনা হয়নি বলেও মন্তব্য করেন গোয়েন লুইস। আরও বলেন, মানবিক করিডোর একটি আনুষ্ঠানিক ও আইনি বিষয়। এক্ষেত্রে দুটি সার্বভৌম দেশ এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট অন্য পক্ষদের আনুষ্ঠানিক সম্মতি থাকতে হবে। মানবিক করিডোর একটি আনুষ্ঠানিক ও আইনি বিষয়। এক্ষেত্রে দুটি সার্বভৌম দেশ বাংলাদেশ ও মিয়ানমার এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট অন্য পক্ষের আনুষ্ঠানিক সম্মতি থাকতে হবে। যদি এখানে কোনো চুক্তি হয় তবে জাতিসংঘ সহায়তা করতে পারে। আমি যতদূর বুঝতে পারছি এ ধরনের চুক্তি এখন পর্যন্ত হয়নি। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট একমুখী ও গতানুগতিক বলে মনে করছে বিএনপি। বাজেট প্রণয়নে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মত নেওয়ার প্রয়োজন ছিল বলেও মনে করে দলটি। বুধবার গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জুলাই অভ্যুত্থানের পর প্রথম বাজেট। আসন্ন 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বুধবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এ সময় দলের অবস্থান তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো নতুন চিন্তার প্রতিফলন ঘটত। বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। বিএনপি মনে করে কালো টাকা সাদা করার সুযোগ রাখার অর্থ কর ফাঁকির প্রশ্রয় দেওয়া। নৈতিকভাবে একটি সরকারের জন্য, একটি দেশের জন্য, যেখানে বাংলাদেশে একটা বড় ধরনের একটা নতুন বাংলাদেশের, নতুন চিন্তার বাংলাদেশের কথা ভাবছি, সেখানে এরকম একটি বৈষম্য যেটা সৃষ্টি করে এবং কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করে। তিনি জানান, ঐক্যমত্যের ভিত্তিতে বাজেট হলে দারিদ্র্য বৃদ্ধির হার লাগাম টানা যেত বলে মনে করে বিএনপি। দারিদ্র্য বৃদ্ধির হারে লাগাম টানা যেত। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 10 দিনের ছুটিতে উচ্ছ্বসিত কর্মজীবীরা, ঈদ করতে ঘরমুখ মানুষ, বাসে অতিরিক্ত ভাড়ার অভিযোগ। শেখ মুজিব ও জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার খেতাব থাকছে, গণমাধ্যমে ভুল তথ্যে সরকারের ক্ষোভ। অনলাইন জুয়ায় জড়িয়ে নিঃস্ব হচ্ছে বহু পরিবার, রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার দাবি। এই ছিল এখনকার মতো, এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।